শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা ঠিক এমন যে তুমি তোমার জীবনে এখনো পর্যন্ত কতবার হেরেছ। আমি জানি শুনতে খুব অদ্ভুত লাগছে না। যদি প্রশ্নটা আমাকে করো তাহলে আমার উত্তর হবে অনেকবার, একাধিকবার। আমি আমার জীবনে এখনো পর্যন্ত যতবার জয়ী হয়েছি তার থেকে অনেক বেশি পরিমাণ হেরেছি। আর আমার মনে হয় যে তোমার ক্ষেত্রেও হয়তোবা রেজাল্টটা ঠিক এমনই। না, শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, বরং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই রেজাল্টটা এমনই। বিশেষ করে আজ যারা সমাজের দৃষ্টিতে সফল, আজ যারা জীবনে অনেকটা এগিয়ে গিয়েছে, আজ যারা নিজের জীবনটাকে সুন্দর করতে সক্ষম হয়েছে, তারা জীবনে অনেকবার হেরেছে। কিন্তু দেখো, তারপরেও তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। কেন জানো? না, তার কারণ একটাই, যে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যায় আসে না। তাতে কোনো যায় আসে না, কারণ তোমাকে শুধুমাত্র একবার জয়ী হতে হবে। আর তোমার এই একটা জয় তোমার সমস্ত হারের যোগ্য জবাব হবে। তোমার এই একটা জয় তোমার সমস্ত অপমানের যোগ্য জবাব হবে। আর জীবনে জয়ী হওয়ার জন্যে ভিন্ন কিছুর প্রয়োজন পড়ে না, ভিন্ন কিছু করার প্রয়োজন পড়ে না, বরং কোনো কিছুকে ভিন্নভাবে করার প্রয়োজন পড়ে। যারা জীবনে জয়ী হয় তারা ভিন্ন কিছু করে না, বরং কোনো কিছুকে ভিন্নভাবে করে। এবং তারা মনে করে যে তাদের লড়াইটা কোনো ক্ষুদ্র সময়ের জন্যে নয়, বরং একটা বৃহৎ সময়ের লড়াই। যে লড়াইয়ে জেতার সব থেকে বড় অস্ত্র হচ্ছে মেহনত, যে লড়াইয়ে জেতার সব থেকে বড় ঢাল হচ্ছে ধৈর্য। মনে রেখো, তোমার জীবনের সফলতা, তোমার বিজয় শুধুমাত্র তোমার জীবনকে পরিবর্তন করবে না, বরং তোমার সাথে তোমার পরিবারের জীবনও পাল্টে যাবে। তোমার এই একটি বিজয় তোমাকে অবহেলার চোখে দেখা হাজারো মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। তারা যে ভুল ছিল এটা একটা তার প্রমাণ স্বরূপ কাজ করবে। আর তুমি যদি চাও যে ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক, অবহেলা করা মানুষগুলো অনুভব করুক, অপমান করা মানুষগুলো আফসোস করুক, তুমি যদি চাও তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো, নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো, যেন তোমার মেহনত 8-10টা মানুষের জীবনের ইন্সপিরেশন হয়। মনে রেখো, মেহনত কখনো কাউকে ধোঁকা দেয় না। হয় লক্ষ্য অর্জিত হবে, আর না হলে অভিজ্ঞতা হবে। নিজেকে এতটাও দুর্বল হতে দিও না যে কারো অনুগ্রহের প্রয়োজন পড়ে। একটা কথা মনে রেখো, এই যুগটা একটু অন্যরকম। এই যুগটা একটু অন্যরকম। এখানে কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে হয়তোবা কাজ শেষে সওদাও করবে। নিঃস্বার্থ ভালোবাসা এটা তো শুধুমাত্র সৃষ্টিকর্তার তরফ থেকে আসে। জীবনে কারোর থেকে অধিক সাহায্যের আশা রেখো না, বরং বিশ্বাস, আশা, আস্থা এগুলো নিজের উপরে রাখো। না, নিজের উপরে রাখলে জীবনে কিছু হোক না হোক অন্তত কষ্ট পাবে না। আসলে মন থেকে মজবুত হওয়াটা প্রয়োজন। অনেকে মন থেকেই হেরে যায়। তোমার কাছে অনুরোধ করব, মন থেকে হেরে যেও না। নিজের মনের মধ্যে, নিজের জীবনের ডায়েরিতে হার শব্দটির আশ্রয় দিও না। নিজের মনের মধ্যে, নিজের জীবনের ডায়েরি থেকে নেগেটিভ শব্দগুলো মুছে ফেলো। একটা মানুষের পজিটিভ চিন্তা ভাবনা যেমন তাকে মজবুত করে, ঠিক একইভাবে একটা মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা তাকে আস্তে আস্তে মেরেও ফেলে। মানুষের নেগেটিভ চিন্তা ভাবনাই মানুষের দুর্বলতার কারণ হয়। আর একজন মানুষ মন থেকেই শক্তিশালী হয়। দেখবে, আমরা যখন কোনো রোগের ক্ষেত্রে কোনো ঔষধ খাই, কোনো মেডিসিন খাই, সেই রোগের ঔষধ আমাদের দেহে 50% কাজ করে। এমনটা নয় যে সেই ঔষধটা তোমার দেহে 100% কাজ করবে না। করবে, তখনই করবে যখন সেই ঔষধের প্রতি তোমার একটা বিশ্বাস থাকবে।
যে না, এটা খাওয়ার পরে আমি সেরে উঠব, আমি সুস্থ হব। তোমার বিজয়ের ক্ষেত্রে, তোমার সফলতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। তোমার মেহনতগুলো তখনই কাজে দেবে যখন তোমার নিজের প্রতি আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। পারলে একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো এই কারণে, কারণ ধৈর্যশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। ধৈর্যশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না। তুমি যদি সত্যি কোনো কিছুর জন্য ডিজার্ভিং হয়ে থাকো, যদি তুমি সত্যি কোনো কিছুর জন্য প্রাপ্য হয়ে থাকো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমাকে কখনোই নিরাশ করবে না, কখনোই তোমাকে তোমার প্রাপ্য জিনিস থেকে তোমাকে বঞ্চিত করবেন না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, দিনটা যাই হোক না কেন, একটু ধৈর্য ধরো। মনে রেখো, ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয়েছেন, আর ধৈর্যের অমান্যকারীরা এই পৃথিবীতে সব থেকে বেশি তিরস্কৃত হয়েছেন। নিশ্চয়ই তুমি যেটার জন্য প্রাপ্য, তোমার সৃষ্টিকর্তা সেটা থেকে তোমাকে বঞ্চিত করবে না। এমনটা নয় যে যেটা আজ হচ্ছে না সেটা কাল হবে না, এমনটা নয় যেটা আজ হচ্ছে না সেটা কখনোই হবে না। মনে রেখো, সময় পরিবর্তনশীল, সেটা ভালো হোক বা খারাপ। আমরা এটা ভুলে যাই যে সময় পরিবর্তনশীল। যখন কারো ভালো সময় যায়, সেটা ভুলে যায় যে এই সময়টাও পরিবর্তন হতে পারে। আবার যখন কারো খারাপ সময় যায়, তখনও সে এটা ভুলে যায় যে সময়টাও পরিবর্তন হয়ে যাবে। কেন হবে না? অতীতে তার সাথে এমন কিছু ঘটে গিয়েছে, তারপরেও যদি মনে হয় যে তার সময়টা বদলাবে না, তাহলে আমি বলবো এটা তার একটা ভ্রান্ত ধারণা। কারণ সময় পরিবর্তনশীল। আজকের দিনটাও বদলাবে, আজকের দিনটা পরিবর্তন হয়ে তেমন দিনও আসবে যে দিনের জন্য তুমি অপেক্ষা করে বসে আছো। শুধু একটু ধৈর্য ধরো। মনে রেখো, ধৈর্য নামের হাতিয়ার যার কাছে আছে তাকে কেউ হারাতে পারবে না। তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। জীবনটা অনেক সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনটাকে শুধুমাত্র দুঃখ কষ্টে কাটানো উচিত নয়। তুমি এটা অনেক ভালোভাবেই জানো যে তোমার থেকে খারাপ জীবনে পৃথিবীর অনেক মানুষেরই আছে, যারা শুধুমাত্র তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তুমি এটা অনেক ভালোভাবেই জানো, কিন্তু কেন জানি না তুমি বিশ্বাস করতে চাও না, আর হয়তোবা বিশ্বাস করলেও মানতে চাও না। কিছু অপূর্ণতা তো থাকবেই, কিছু প্রয়োজনীয়তার সমাপ্তি জীবনে কখনোই ঘটবে না। আর এগুলোই তো মানুষকে আরো বেশি ইন্সপায়ার করে, এগুলোই তো আরো বেশি মানুষকে মোটিভেট করে। তোমার কি মনে হয় একজন মানুষের এগিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা কি? কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কিছু ক্ষুধা। যদি জীবনে সমস্ত কিছুই আমরা পেয়ে যাই, তাহলে আকাঙ্ক্ষা কি নিয়ে থাকবে? তাহলে একজন মানুষ কিভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে? থাক না কিছু অপূর্ণতা, কি আছে? अगर सब कुछ मिल जाएगा जिंदगी में तो तमन्ना किसकी करोगे? कुछ अधूरी ख्वाहिशें जिंदगी जीने का मजा देता है। জীবনের কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। মনে রেখো, তুমি একা দুঃখী নও। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুঃখে ভরা জীবন কাটাচ্ছে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের সন্ধান করছে। কিন্তু বাস্তবতা এটাই যে আমরা কিছুটা হলেও সুখে আছি, যেটা আমরা অনুভব করি না, যেটা আমাদের উপলব্ধি হয় না। বাস্তবতা তো এটাই যে বেঁচে থাকাটাও এই পৃথিবীর বড় একটা লড়াই। সেক্ষেত্রে তুমিও একজন যোদ্ধা, আর যোদ্ধাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ানো উচিত নয়। তাই কখনোই নিজের সমস্যাগুলো থেকে পালিয়ে বেরিও না, কখনোই নিজের জীবনের সমস্যাগুলো থেকে পালানোর চেষ্টা করো না, সেটার সমাধান করার চেষ্টা করো। মনে রেখো, এ পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত চাপিয়ে দেন না, কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না, যেটা সে গ্রহণ করতে পারবে না, যেটা সে টানতে পারবে না। এমন কিছু চাপিয়ে দেন না। আজকের দিনটা হয়তো বা কঠিন হতে পারে, কালকের দিনটাও আরো বেশি কঠিন হবে।
কিন্তু সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে, সেদিন দূরে নয় যেদিনটা সুন্দর হবে, যেদিন তুমি হাসবে, যেদিন তোমার স্বপ্নগুলোও সত্যি হবে। তাই একটু ধৈর্য ধরো, হ্যাঁ একটু ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না। এমনটা কখনো সম্ভব নয় যে তুমি সকলের কাছে প্রিয় হয়ে যাবে। তুমি একা মানুষ সকলের মন জয় করতে পারবে, এমনটা কখনো সম্ভব নয়। জানো, আমরা একটা বৃথা চেষ্টা চালাই সকলের মনে জায়গা পেতে, সকলের মন জয় করতে, সকলের কাছে ভালো হতে। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন সকলের কাছে প্রিয় হতে যাবে, তুমি যখন সকলের মন জয় করতে চাইবে, তখন তুমি নিজেকেই ভুলে যাবে। আর বিশ্বাস করো, নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায়। সত্যি বলতে, আমাদের প্রত্যেকের মধ্যে ইউনিক কিছু আছে, এমন কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। আমরা কি করি? অন্য কাউকে নকল করার চেষ্টা করি, আর বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে আমরা আমাদের প্রতিভাটাকে নষ্ট করে ফেলি। না, আমি জানি যে প্রত্যেকটা মানুষ তার রেজাল্ট দ্রুত চায়, কিন্তু দ্রুত সফলতা যে দ্রুত হারিয়ে যায়। কোনো এক রাতে আসা সফলতা কোনো এক রাতেই বিদায় নেবে। একটু তো ধৈর্য ধরতে হবে। বড় কিছু পেতে গেলে একটু তো অপেক্ষা করতে হবে। জানো, সুখে থাকার গোপন রহস্য কি? যখন তুমি তোমার পরিস্থিতিগুলোকে অ্যাকসেপ্ট করবে, যখন তোমার জীবনের অপূর্ণতাগুলোকে তুমি অ্যাকসেপ্ট করবে এবং এটা বিশ্বাস রাখবে যে আমার জীবনের লেখক আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনিই আমার জীবনের পরিচালক। যখন তুমি এটা অনুভব করবে, যখন তুমি এটা রিয়েলাইজ করবে এবং থানার উপরে সমস্ত কিছু ছেড়ে দেবে, তখন দেখবে তুমি অনেক বেশি টেনশন ফ্রি অনুভব করবে। আমরা আসলে দুঃখী নিজেকে কখন মনে করি? যখন অন্যকে সুখে থাকতে দেখি, যখন কাউকে দেখি কেউ আমার থেকেও সুখী জীবন কাটাচ্ছে। কিন্তু বাস্তবতাটা কি জানো? এ পৃথিবীতে যতজন আমাদের থেকে সুখী আছে, তার থেকে অনেক বেশি আমাদের থেকে দুঃখে আছে। এ পৃথিবীর যতজনের পরিস্থিতি আমাদের থেকে ভালো, তার থেকে অনেক মানুষের পরিস্থিতি আমাদের থেকে খারাপ। আসলে আমরা তো শুধুমাত্র আমাদের পারিপার্শ্বিক পরিবেশটাই দেখি, কিন্তু তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে এমনও কিছু দেশ আছে, এমনও অনেক দেশ আছে যেখানকার প্রতি 10 জনের 6 জন না খেতে পেয়ে মারা যায়। আফ্রিকাতে এমনও অনেক গ্রাম আছে যেখানকার মানুষ মাটি খেয়ে জীবন কাটায়। কিন্তু আমাদের তুলনা তো আমাদের গ্রামবাসীর সাথে হয়ে থাকে, আমাদের প্রতিবেশীর সাথে হয়ে থাকে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়ে থাকে। যদি তুলনা করতেই হয় তাহলে সবার সাথে করো। আফ্রিকার ওই মানুষগুলোর সাথেও নিজেকে তুলনা করো, স্টেশনে শুয়ে থাকা মানুষগুলোর সাথেও নিজেকে তুলনা করো, ফুটপাতে রাত কাটানো মানুষগুলোর সাথেও নিজেকে তুলনা করো, হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষের সাথেও নিজেকে তুলনা করো। তুমি আসলে সুখে আছো নাকি দুঃখে আছো সেটা বুঝতে পারবে, সেটা অনুভব করবে যদি তাদের সাথে নিজেকে তুলনা করো যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যাদের লড়াইটা সুখে থাকার নয় বরং বেঁচে থাকার। এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে, তুমি তো সুখে থাকার স্বপ্ন দেখো, তারা তো শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখে। রহস্যটা এই জায়গায়, যেভাবে আমরা নিজেদেরকে দুঃখী অনুভব করি, ঠিক সেইভাবেই নিজেদেরকে সুখী অনুভব করানো যায়। তুমি হয়তোবা এ বিষয়ে অবগত যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের সন্ধানী, কিন্তু সত্যি বলতে সুখ কোনো বস্তু নয়,
এটা একটা অনুভূতি। আসলে কি বলতো, আমরা যে সুখী এটা আমরা অনুভব করি না, কারণ আমরা যে আমাদের জীবনের সৌন্দর্যকে দেখতে পাই না। আমরা তো ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, যতটুকু পেয়েছি পুরোটাই বোনাস। আমরা তো ভুলে যাই যে এখান থেকে আমাদেরকে খালি হাতেই যেতে হবে। শুধু কিছু ভালো কাজ এবং মানুষের দোয়া ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমি জানি না স্কুল কলেজে তোমাকে জীবনের কতটা পাঠ শিখিয়েছে আর কতটা পাঠ শেখানো হয়, কিন্তু এ পৃথিবীতে এমনও দুটো স্থান আছে, এমনও দুটো জায়গা আছে, যদি তুমি কিছু সময় সেখানে অতিক্রম করো, তুমি যেটা অনুভব করবে, তুমি যেটা শিখতে পারবে, সেটা জীবনে কখনো কোনো স্কুল কলেজে শেখানো হয়নি, জীবনে কখনো কোথাও তুমি অনুভব করনি। আর সেটা হচ্ছে হসপিটাল এবং কবরস্থান। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি তুমি কোনো বড় হসপিটালের ইমার্জেন্সির সামনে কিছুক্ষণ দাঁড়াও, যদি 30টা মিনিট সেখানে দাঁড়াও, তাহলে তুমি যে দৃশ্য দেখবে সেটা তোমার জীবনকে পাল্টে রেখে দেবে। কিছুক্ষণ আগে যে 1000 কোটি সম্পত্তির মালিক ছিল সেও লাশ হয়ে বেরিয়ে আসছে, আবার যে ভিক্ষুক সেও লাশ হয়ে বেরিয়ে আসছে। এবং সব থেকে অবাক করা বিষয় কি জানো, এই দুজনেরই ঠিকানা একই জায়গায়। জীবনে যে অনেক পাওয়ার দেখিয়েছে, এই পৃথিবীর মানুষকে অনেক ভয় দেখিয়েছে, সেও মৃত্যুবরণ করছে। আবার যার জীবন নিয়ে অনেক বেশি পরিকল্পনা ছিল সেও লাশ হয়ে বেরিয়ে আসছে। এবং তাদের প্রত্যেকের ঠিকানা সেই কবরস্থান, যেখানে একজন অসহায় মানুষও শুয়ে আছে, আবার একজন পাওয়ারফুল মানুষও শুয়ে আছে। একজন ভিক্ষুকের ঠিকানাও যেটা, একজন 100 কোটি সম্পত্তির মালিকের ঠিকানাও সেটা। তাই তোমার কাছে অনুরোধ করব, প্রথমত নিজের জীবন থেকে যতটা পারো কম আশা রাখো, আর সুখের সন্ধান করো না, বরং সুখটাকে অনুভব করো। পারলে মানুষের থেকে আশা কম রাখো। যখন তুমি কারোর প্রতি আশাবাদী হয়ে যাবে, তখন তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই অন্যের থেকে যত কম আশা রাখবে ততই তোমার জন্যে ভালো। মনে রেখো, আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে দুর্বল করতে আসে না, এটা বোঝাতে আসে যে আমাদের জন্যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু অপ্রিয় বাস্তবতা থাকে, এমনও কিছু বাস্তবতা থাকে যেটা আমাদের কাছে অপ্রিয়। আজকের দিনের সব থেকে বড় বাস্তবতা কি জানো? আজ মানুষকে টাকা দিয়ে বিচার করা হয়, আজ মানুষের পোশাক দেখে বিচার করা হয়। কোনো মানুষের চরিত্র, উদ্দেশ্য, ব্যক্তিত্ব যাই হোক না কেন, আজ হয়তোবা আমরা বলি যে রূপ ম্যাটার করে না, মানুষের চেহারার সৌন্দর্য গুরুত্বপূর্ণ নয়, মনের সৌন্দর্যটাই আসল। কিন্তু এগুলো শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবে এর প্রমাণ নেই, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। যদি তাই না হতো, তাহলে বিবাহের আগে কোনো পুরুষের অর্থ দেখা হতো না, এত বেশি যোগ্যতাকে হাইলাইট করা হতো না, আর মেয়েদের অত সৌন্দর্য দেখা হতো না। অপ্রিয় হলেও এটা বাস্তব যে কিছু জিনিস ভাষাতেই প্রকাশ পায়, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। আজ যদি কোনো মানুষ সামান্য চুরি করতে গিয়ে ধরা পড়ে, আমি হয়তো এটাকে সামান্য বলছি, কিন্তু যদি কোনো ব্যক্তি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাকে পশুর মতো মারা হয়। আমি জানি এটা অপরাধ, তুমিও জানো, কিন্তু তুমি এটাও জানো যারা এ সমাজের মাথা, যারা এ সমাজের নেতা, তারা এর থেকে অনেক বড় চোর। কিন্তু তাদেরকে বিচার করা তো দূরের কথা, আমরা তাদেরকে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি বানাই। আজ কোনো শিক্ষিত ছেলে যদি ছোটখাটো কাজ করে, তাকে অবহেলার চোখে দেখা হয়, অথচ আমরাই বলি শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি হওয়া উচিত নয়,
যদি শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি হয় তাহলে সমাজে শুধু চাকরি তৈরি হবে, কিন্তু এই সমাজই তো পেশার সৃষ্টি করে একটা শিক্ষিত ছেলেকে চাকরি পাওয়ার জন্যে। তুমি শিক্ষিত মানে তোমাকে চাকরি করতে হবে, আর অবশ্যই সেটা সরকারি চাকরি। দেখো, যারা চাকরি করছে তাদেরকে আমি অপমান করছি না, তাদেরকে অবজ্ঞার চোখে দেখছি না, কিন্তু যারা চাকরি পাচ্ছে না তাদেরকে কেন অবহেলার চোখে দেখা হয়? তাদের যোগ্যতা নিয়ে কেন বারবার সন্দেহ করা হয়? যেখানে চাকরির পরীক্ষা হয় না সেখানে চাকরি পাওয়া তো অনেক কঠিন না? আমরা হয়তো বা বলি যে যদি কারো যোগ্যতা থাকে তাহলে সে নিশ্চয়ই পেয়ে যাবে, কিন্তু 5 লাখ পরীক্ষা দিলে তাদের জন্য সিট থাকে মাত্র 50টা। তাহলে কি ওই 5 লাখের মধ্যে শুধুমাত্র 50 জনই যোগ্য? হ্যাঁ, আমি মানছি ওই 50 জন যোগ্য, কিন্তু আর বাদবাকি যারা পায়নি তাদের মধ্যে কি কারোর যোগ্যতা নেই? যদি শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি পাওয়া হলে চাকরি তৈরি হয়, যদি এ সমাজ বলে যে শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি পাওয়া নয়, তাহলে এই সমাজে কেন বেকার ছেলেদের এত বেশি খোঁটা দেয়? কোন সমাজের কথা বলছো? যে সমাজের মাথাগুলোই চোর, যে সমাজের মাথাগুলোই ডাকাত। আমরা হয়তোবা বলি যে আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ ডায়াবেটিসের শিকার, কিন্তু বাস্তবতাটা এমন নয়। আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষ ডিপ্রেশনের শিকার, আর সত্যি বলতে ডায়াবেটিসের থেকে ডিপ্রেশন আরো বেশি ক্ষতিকর, কারণ ডিপ্রেশন থেকেও ডায়াবেটিস হয়। ডিপ্রেশন তো একগুচ্ছ রোগের জন্মদাতা। বিভিন্ন রোগের বিভিন্ন কারণ থাকে। আমাদের এই ডিপ্রেশনের কারণ কি জানো? এই সমাজ, পঙ্গু সমাজ। সত্যি বলতে এটা তো 1990 নয়, এটা 2024। সেদিন এবং এদিনের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা ম্যাচিওর তারা এটা বোঝে, আর কিছু মানুষ বুঝেও না বোঝার ভান করে। কিছু মানুষ সমস্ত কিছু জানে তারপরেও কিছুটা মজা নেওয়ার চেষ্টা করে। কিছু মানুষ সমস্ত কিছু বোঝে তারপরেও কেন জানি না কাঠি করে। সত্যি বলতে আজ মানুষ সমস্ত কিছু থেকে মজা পেতে চায়, অন্যের সমস্যা থেকেও। মানুষের জীবনের সমস্যা থেকেও মানুষ মজা পেতে চায়। যদি তাই না হতো তাহলে কোনো জায়গায় ঝামেলা হলে সেখানে 10টা মানুষ তাকিয়ে দেখতো না, সেখানে 10টা মানুষ দেখতো এবং মজা নিত না। পারলে ঠেকানোর চেষ্টা করতো, আর না হলে সেখান থেকে চলে আসতো। কিন্তু ওই যে বললাম, আজ মানুষ সমস্ত কিছু থেকে মজা পেতে চায়। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হবে, আমি জানি আমার এই কথাগুলো অনেকে পছন্দ করবে না, কিন্তু বিশ্বাস করো তারপরেও এগুলো বাস্তব, তারপরেও এগুলো সত্য। এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজ বেশিরভাগটাই টাকা দিয়ে হচ্ছে। একটা স্টুডেন্ট এত কষ্ট করে, এত মেহনত করে কোনো ডিগ্রি করলো, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি, কিছু টাকাওয়ালা ব্যক্তি কোনো মেহনত ছাড়াই সেই ডিগ্রিটা করে ফেলে। এমন হাজারো এক্সাম্পল, এমন হাজারো উদাহরণ তুমি পেয়ে যাবে। এমন হাজারো উদাহরণ তোমার আশেপাশে ঘুরছে। যে সরকার এদেশের পরিচালক, সেই সরকারের কোনো নেতা, মন্ত্রী, এমপি, মিনিস্টার সরকারি হাসপাতালে যায় না। যে সরকার এদেশের পরিচালক, সেই সরকারের কোনো নেতা মন্ত্রীর সন্তান সরকারি স্কুলে পড়ে না। এটাই তো বাস্তব দৃশ্য। আর আজকের দিনে তো শিক্ষার থেকে বড় কোনো ব্যবসা নেই। আজকের দিনে আমাদের দেশের সবথেকে বড় ব্যবসা হচ্ছে শিক্ষা, এডুকেশন। আজ প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা স্থানে তুমি অনেক বেসরকারি প্রতিষ্ঠান পেয়ে যাবে, যেখানে মেধার থেকে মানির পাওয়ার বেশি। আজ যখন দেশপ্রেমের কথা ওঠে তখন আর্মি, বিএসএফ এর কথা মনে করা হয়, কিন্তু শুধুমাত্র খেলোয়াড়রাই সেলিব্রিটি। যে নেতাগুলো বড় বড় ভাষণ দিয়ে বলে দেশের জন্য কিছু করতে হবে, সেই নেতাগুলোই দেশকে বিক্রি করে। আসলে এদের প্রত্যেকের মুখের সামনে একটা মুখোশ থাকে, যে মুখোশ শুধুমাত্র সততাকে ব্যাখ্যা করে, কিন্তু মুখোশের আড়ালে মানুষরূপী পশু বসবাস করে। যে গরিব দুঃখী চাষি মানুষগুলো এদেশের অন্ন যোগায়, শিক্ষা এবং স্বাস্থ্য দুটো থেকেই এরা বঞ্চিত হয়। কারণ দুই ক্ষেত্রেই তো টাকার খেলা। সরকারি হসপিটালে যতটা বেড তার থেকে বেশি তো পেশেন্ট থাকে, আর বেসরকারি হসপিটালগুলো প্রত্যেকটা রাতের জন্য লাখ টাকা দাবি করে। তাহলে গরিবেরা যাবে কোথায়?
তাতে আবার আইসিইউ এবং সিসিইউ এগুলো তো নেতা মন্ত্রীদের কোটায় ভর্তি থাকে। এগুলো তো নেতা মন্ত্রীর আত্মীয় স্বজনের জন্য। তাহলে গরিবেরা যাবে কোথায়? আর শিক্ষার ক্ষেত্রে সরকারি স্কুলের যে অবস্থা, সেটা তো বলার মধ্যে নয়। সেখানে তো কিছু বলার নেই। আর বেসরকারি স্কুলে পড়ার মতো তো অকাত নেই। আর যতই আমরা ভাষা নিয়ে লাফালাফি করি, ইংলিশ না বলতে পারলে স্মার্ট নও। আর সরকারি স্কুল তো ইংলিশ মিডিয়াম নয়। এখানে ভূগোলের টিচারও ইংলিশ পড়ায় এবং ইংলিশের টিচারও ভূগোল। এটা সরকারি স্কুল, এখানে সমস্ত কিছু চলে। তবে এত কিছুর পরে একটাই কথা বলবো, শিক্ষা বলো বা স্বাস্থ্য, তুমি যাই বলো না কেন, সমস্ত কিছু ধনীদের হাতে। আজকের সমাজ টাকার উপরে চলে। এখানে ধনীদের নোংরামিও গ্রহণযোগ্য। এখানে কোনো কৃষক যদি লোন শোধ করতে না পারে, তাহলে ব্যাংক থেকে লোক চলে আসে। আর কোনো কোটিপতি ফেক ব্যবসায়ী টাকা নিয়ে বিদেশে চলে যায়। সেটা কোনো অপরাধ নয়। এখানে সমস্ত কিছু চলে, সমস্ত কিছু গ্রহণযোগ্য, যদি তোমার কাছে টাকা থাকে। হ্যাঁ, এটা সেই সমাজ, যে সমাজ তোমাকে অবহেলা করে, তোমাকে অবজ্ঞার চোখে দেখে। যে সমাজ তুমি চাকরি না পাওয়ায় তোমাকে নিয়ে ঠাট্টা করে, তোমাকে অপমান করে। এটা সেই সমাজেরই দৃশ্য। আমি তো শুধু সারসংক্ষেপ বললাম, এখনো অনেক কিছু বাদ পড়ে গেছে। এখনো অনেক গল্প বাকি আছে। সেগুলো নিয়ে নাই বললাম, কিন্তু তোমাকে বলবো, এত বেশি সমাজকে গুরুত্ব দিও না। সমাজ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এত বেশি গুরুত্ব দিও না। তুমি তো নিজেই দেখছো এ সমাজ কেমন, এ সমাজের মানুষগুলো কেমন। তাই কে কি বলল, কে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। অন্যের বলা কথাগুলো মনে নিয়ে নিজেকে কষ্ট দিও না। যে যেটা ভাবছে ভাবতে দাও, যে যেটা বলছে বলতে দাও। মানুষ তো বলবেই, কারণ সত্যি বলতে এ সমাজটাই অন্ধ। তাই সমাজকে নয়, বরং নিজেকে গুরুত্ব দাও। একটা কথা মনে রেখো, যে মানুষগুলো তোমাকে অপমান করছে, তোমার খারাপ সময়ে এরা তোমাকে দেখতে আসবে না। তুমি একদিন অসুস্থ হলে এরা খাওয়াতে আসবে না। তোমার বিপদে এরা টাকা দিয়ে সাহায্য করবে না। তাই ভুলে যাও কে কি ভাবছে, ভুলে যাও কে কি বলছে। এরা শুধুমাত্র তোমাকে আমাকে নিয়েই বলতে পারবে। যেখানে বলার দরকার সেখানে গেলে তো মার খেয়ে যাবে না। নিজে নিজের হয়ে ওঠো। জীবনটা অনেক সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনটাকে আনন্দের সহিত কাটাও। পারলে একটু নিজেকে নিয়ে ভেবো। জানি আজকের কথাগুলো অনেক তিক্ত ছিল, তাই যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো। তবে এটা বাস্তব, এটাই সত্য। যখন তুমি নিজেই নিজের সুখের কারণ হবে, তখন কেউ তোমাকে দুঃখী করতে পারবে না। যখন কেউ আমাদের জীবনের সুখের কারণ হয়, তখন আমাদের দুঃখ পাওয়ার ভয় থাকে, আর দুঃখ পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। কিন্তু যদি আমরা নিজেরাই আমাদের নিজেদের সুখের কারণ হয়ে উঠি, যদি আমরা নিজেরাই নিজেদেরকে সুখে রাখতে পারি, তাহলে কোনো ভয় থাকবে না। তাহলে কারোর উপরে নির্ভর করতে হবে না। আমরা বলি না একাকিত্ব দুর্বলতা, না, একাকিত্ব কোনো দুর্বলতা নয়। যদি সে একা থাকতে থাকতে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পায়, যদি সে একা থাকতে থাকতে নিজেকে ভালো রাখার কারণটা খুঁজে পায়। সত্যি বলতে একা সবাই থাকতে পারে না, এটাও একটা যোগ্যতা। সবার দ্বারা এটা হয়ে ওঠে না। আর যখন কোনো ব্যক্তি একা থাকতে থাকতে সুখে থাকতে শুরু করে, যখন কোনো ব্যক্তি একা থাকতে থাকতে নিজেকে ভালো রাখতে শুরু করে, তখন কেউ তাকে দুঃখী করতে পারে না। তাই একাকিত্বকে কোনো দুর্বলতা ভেবো না, এটা কোনো দুর্বলতা নয়। আমরা অনেক সময় সমালোচনার ভয় পাই, যে আমাকে নিয়ে হয়তোবা সমালোচনা হবে। তবে তোমাকে বলি, শোনো, তুমি যে পৃথিবীতে বসবাস করো, সেখানে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয়ে থাকে। আর তুমি আমি তো জীবিত, আমাদের সমালোচনা হবে না এমনটা কি হতে পারে? জীবিত মানুষকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। দেখবে তাদেরকে নিয়েই সমালোচনা বেশি হয়।
যারা একটু ভালো কিছু করতে চাই, একটু বড় কিছু করতে চাই, একটু আলাদা কিছু করতে চাই, এই পৃথিবীবাসী তাদেরই সমালোচনা করে যায়। তাই এটাকে ভয় পেও না। এটা তখনই ভয় পাওয়ার উপযুক্ত হতো যদি এটা থেকে আমাদের কোনো ক্ষতি হতো, কিন্তু অন্যের সমালোচনায় তোমার আমার কোনো যায় আসে? আমাদের কোনো যায় আসে? যে যা করছে করতে দাও, যে যা বলছে বলতে দাও। মনে রেখো, মানুষের দৃষ্টিভঙ্গি সর্বদা একই রকম থাকে না। যদি এ সমস্ত কিছুকে ইগনোর করে তুমি তোমার জায়গা তৈরি করতে পারো, যদি এ সমস্ত কিছুকে ইগনোর করে তুমি জীবনে ভালো কিছু, বড় কিছু করতে পারো, তাহলে দেখবে পিছনের কথা আর কেউ মনে রাখছে না। তাই নিজের পিছনে সময় দাও। আজকের দিন, আজকের সুযোগটাকে কাজে লাগাও, যাতে পরবর্তীতে আফসোস না হয়, যাতে যারা তোমার সমালোচনা করছে, যারা তোমাকে ইগনোর করছে, যারা বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, তাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়। কিছু কিছু জবাব কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে দিতে হয়। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি তোমার জায়গা পাকা করতে পারো, যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো, যদি তুমি জীবনে বড় কিছু করে দেখাতে পারো, যদি তুমি সফল হতে পারো, দেখবে যারা তোমাকে অবহেলা করছে তারাই তোমাকে ভালোবাসতে শুরু করবে। এ সমস্ত কিছু সময়ের খেলা, এ সমস্ত কিছু পরিস্থিতির খেলা। নিজের মনের রাগ, অভিমান, যন্ত্রণা, কষ্ট, বেদনা, এ সমস্ত কিছুকে নিজের জেদে পরিণত করো। একটা লক্ষ্য ঠিক করো, যেটা তুমি আগামী 5 বছরে করতে চেয়েছিলে সেটাকে 1 বছরের মধ্যে নিয়ে আসো। হ্যাঁ, হয়তোবা তুমি পুরোটা, সম্পূর্ণটা করে উঠতে পারবে না, কিন্তু তুমি 5 বছরের টার্গেট নিয়ে 1 বছরে যেটা করতে, তার থেকে অনেক বেশি করে ফেলবে। হতে পারে তুমি 5 বছরের প্ল্যানটাকে 1 বছরেই কমপ্লিট করে ফেলবে। তার কারণ কি জানো? কারণ আজ আমরা যেটা ভাবি, কাল আমরা সেটা হয়ে যাই। আসলে আমরা তো আমাদের চিন্তা ভাবনার কাছেই হেরে যাই। আমরা তো ভাবতেই ভয় পাই। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আজ আমরা নিজেদেরকে নিয়ে যেটা মানতে শুরু করব, আগামীকাল সেটা হয়ে যাব। হতে পারে কারোর ক্ষেত্রে সেটা পরশু হবে, কিন্তু নিশ্চয়ই হবে যদি তোমার নিজের প্রতি এবং তোমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন তানার প্রতি ভরসা থাকে। সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে। যারা তোমাকে অবহেলার চোখে দেখত, তারাও তোমাকে ভালোবাসতে শুরু করবে।